সো আজকের বিষয় খুবই টিপিক্যাল। এর আগেও আমরা এটা নিয়ে ডিটেল আলোচনা করেছি। এটা আমাদের পুরাটাই একবার আলোচনা করা দরকার। আগেই বলেছিলাম যে শেষে আর একবার আমরা ফ্রেজ এন্ড ক্লজ নিয়ে কথা বলবো। সো যেহেতু বলেছিলাম সেহেতু না করলে তো আবার বলুন যে স্যার দ্বিতীয়বার পড়ায় নাই। আমাদের আরেকটি মাত্র ক্লাস বাকি আছে এরপরে, যেটাতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং একই সাথে প্রিপজিশনের বাকি অংশটুকু আলোচনা করব। সো এর আগে আমরা আলোচনা করেছি যে ফ্রেজ কি জিনিস। ফ্রেজ হচ্ছে যে গ্রুপ অফ ওয়ার্ডস ওয়ার্কিং অ্যাজ এ সিঙ্গেল পার্ট অফ স্পিচ। অর্থাৎ আমরা ফ্রেজ, ক্লজ এবং পার্ট অফ স্পিচকে এত আর্লি নাকি এটা সবচেয়ে লেটে শেষ হওয়া ব্যাচ মনে হয়, কারণ এটা ক্লাস সংখ্যা ছিল 20। নাকি এটা কততম ক্লাস? এর আগে সবগুলো ফাউন্ডেশন ব্যাচ 14, 14টা করে ক্লাস ছিল। সো 6টা ক্লাস মানে 1 মাস লেন্থ। আগে 14টাই শেষ করা হতো। ওকে, স্পোকেন কোর্স কবে আসবে? এই তো রাইটিং ব্যাচ শেষ হলে স্পোকেন চলে আসবে। ফ্রেজের বৈশিষ্ট্য সমূহ, মানে কোনগুলোকে আমরা ফ্রেজ বলি, এ গ্রুপ অফ ওয়ার্ডস, ফাইনাইট ভার্ব থাকে না এবং একটি সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। যেমন যদি দেখি, ফর এক্সাম্পল, মিস্টার জামাল। মিস্টার জামাল বট আ কস্টলি কার। তো দেখেন, এর আগে আমরা দেখেছি সাবজেক্ট হিসেবে মিস্টার জামাল ব্যবহৃত হয়েছে, ভার্ব হিসেবে বট ব্যবহৃত হয়েছে এবং এই কস্টলি কার, এই তিনটা মিলে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা জানি যে অবজেক্ট হিসেবে একমাত্র কারা ব্যবহৃত হয়? নাউন ব্যবহৃত হয়। অর্থাৎ একটা শব্দ যদি আমরা ব্যবহার করতাম কার, তাহলে কার হতো নাউন। কিন্তু আমরা কারের জায়গায় ব্যবহার করেছি 1, 2, 3টা শব্দ, অর্থাৎ এই 3টা শব্দ মিলেই নাউনের কাজটা করছে। অর্থাৎ আগে আমরা একটা নাউন দিয়ে যে কাজ করতে পারতাম, এখন আমরা সেখানে 3টে শব্দ ব্যবহার করেছি। আমরা জানি যে শব্দ যদি একের অধিক হয় কিন্তু কাজ যদি একটা হয়, তাহলে তখন আমরা আর এটাকে পার্ট অফ স্পিচ বলি না। আমরা কি বলি? আমরা বলি এটাকে ফ্রেজ। বাক্যটিতে কস্টলি কার একটি ফ্রেজ, কেননা এটি এ গ্রুপ অফ ওয়ার্ডস নিয়ে গঠিত হয়েছে। এখানে কোনো সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব নেই এবং বাক্যে অবজেক্ট হিসেবে, অর্থাৎ একটি মাত্র পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? এর আগে কিন্তু এটা পড়িয়েছে, এখন আর ক্লিয়ার আনক্লিয়ার থাকার তো কিছু নেই। রাদার আমরা জাস্ট ফর দি সেক অফ ক্লিয়ারেন্স আমরা এটা রিপিট করছি। তারপর রয়েছে ক্লজ। A clause is a group of words having at least one subject and finite verb, and it is used as a part of a big sentence. So Russell has a pen which is red. ক্লজ হচ্ছে যে কি, a group of words থাকবে এবং একটি সাবজেক্ট এবং ভার্ব থাকবে। কি ভার্ব থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। যদিও আধুনিককালে নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। সো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, অথবা একটি ভার্ব থাকবে। বাক্যের একটি অংশ হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ একটা বড় বাক্যের একটা অংশ হিসেবে ব্যবহৃত হবে। সাধারণত একটি ক্লজ মার্কার দিয়ে ক্লজটি শুরু হয়। অর্থাৎ সাধারণত একটি কনজাংশন থাকে। আমি বলেছি যে আমরা যখন সিম্পল সেন্টেন্স ব্যবহার করি তখন সিম্পল সেন্টেন্সে কি থাকে না? ক্লজ মার্কার থাকে না। মার্কার মানে চিহ্ন। কোনো কিছু আবার একটু নাম টাম দিলে মানুষ ভয় পেয়ে যায়। তো ক্লজ মার্কার মানে এখানে যে ক্লজ আছে এটা চিহ্ন। ক্লজ থাকার চিহ্ন কারা? ক্লজের চিহ্ন হচ্ছে যে মানে কনজাংশন গুলা। কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন, এইগুলোই হচ্ছে ক্লজ মার্কার। অর্থাৎ এখানে একটা ক্লজ আছে।
I saw a child who was crying. Monira looks beautiful, but she's a dull student. Kamal wants a teacher who will be experienced. উপরের প্রথম বাক্যে আমরা যদি দেখি যে হু ওয়াজ ক্রাইং, এটি একটি ক্লজ। কারণ হচ্ছে এটির একটি সাবজেক্ট এবং একটি ভার্ব আছে। আমরা জানি যে ক্লজ হওয়ার প্রাথমিক সূত্রই হচ্ছে যে এটা একটা সেন্টেন্স হওয়া, মানে এটাকে যেন সেপারেট করলে একটা সেন্টেন্স হিসেবে ফাংশন করতে পারে। বাট এখানে কিন্তু সেন্টেন্স একটাই আছে, আই স আ চাইল্ড হু ওয়াজ ক্রাইং, এই টোটালটা মিলে একটা সেন্টেন্স আমরা জানি, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই সেন্টেন্সের যে দুইটা অংশ আছে সেই দুইটা অংশকে আমরা যদি সেপারেট করি তাহলে এক ধরনের দুইটা সেন্টেন্সই বাক্য হওয়ার যোগ্যতা রাখে। অর্থাৎ এটার একটা সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, অর্থাৎ ক্লজের প্রত্যেকটা অংশের একটা করে সাবজেক্ট এবং একটা করে প্রেডিকেট থাকবে। ঠিক আছে, এবং এখানে হু হচ্ছে ক্লজ মার্কার হিসেবে হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একটা কনজাংশন ম্যান্ডেটরি থাকবে। ঠিক আছে, আজকে একদম রিডিং পড়ার মতো, কারণ অলরেডি আমরা এটা পড়েছি। সো দ্যাট ওয়াজ মোর ইন্টারেস্টিং আই থিঙ্ক। কারণ ফ্রেজ ক্লজ এখন বোরিং লাগবে। একজন বলে কিছু দেখতে পাচ্ছে না কেন? শীট দেখা যায় না? আমার বায়োটা মানে বুঝি নাই। না, এটা আমার বই নয়। এটা হচ্ছে কোচিং এর শীট, আমি যখন কোচিং এ পড়াতাম এই শীট পড়াতাম। ঠিক আছে, তো কোচিং এরও শীট আছে, আপনাদের যেগুলো পড়াই এগুলোর কোচিং শীটও আছে। সো কিন্তু আমি একটু ডিফারেন্টলি পড়াই, সো আমার আলাদা কন্টেন্ট দিই, কিন্তু কোচিং এর যখন কোচিং এর স্টাইলে পড়াই তখন আবার এই শীটও দেই। একই, এটাতে ডিটেলে অর্গানাইজ করা থাকে, ওটাতে একটু বেশি ইনফরমেশন থাকে আমি যেগুলো পড়াই। তাহলে আমার কাছে দুই তিন চার রকম শীট বানানো আছে আর কি। আহ, কিন্তু যেটা পড়াই আমি ওটা আমার একদম সোলি মাই ওন আইডিয়াস দেয়ার। ওকে, সো কিছুদিন আগে আমি পড়িয়েছি যে আমরা যে সিম্পল থেকে কমপ্লেক্স করি, বা কমপ্লেক্স থেকে সিম্পল করি, বা কম্পাউন্ড থেকে সিম্পল করি, এই টোটাল জিনিসটাই মূলত একটা ক্লজ থেকে ফ্রেজে রূপান্তরকরণ। মনে আছে কিছুদিন আগেই বললাম যে এই টোটাল জিনিসটা একটা ক্লজ থেকে ফ্রেজে রূপান্তরকরণ। এর মানে হচ্ছে একটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তরকরণ। তো আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করি অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করি, আমাদের প্রধান কাজটাই থাকে একটা ক্লজকে ফ্রেজে রূপান্তর করা। ঠিক আছে, একটা ক্লজকে কিসে রূপান্তর করা? ফ্রেজে রূপান্তর করা। এটার প্রধান সূত্র কি? যে ইংরেজিতে যতগুলো কনজাংশন রয়েছে ঠিক ততগুলো একই অর্থের প্রেপোজিশন রয়েছে। অর্থাৎ আমরা যখন ক্লজে কোনো একটা ক্লজ মার্কারকে তুলে দিই তখন আমাদের ফ্রেজের আগে আমরা একটা প্রেপোজিশন ব্যবহার করি। সাধারণত কিছু জায়গা না করলেও চলে, বাট সাধারণত আমরা প্রত্যেকটা ক্লজ মার্কার তুলে দেওয়ার পরে সেটার সমযোগ্যতা সম্পন্ন একটা করে প্রিপোজিশন ব্যবহার করি। আমি এটারও তালিকা দিয়েছি, তাই না? এটা একটা তালিকা কিন্তু দিয়ে রেখেছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে ক্লাসটা আমি নিয়েছি, রাইট ফর্ম অফ ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এটার একটা তালিকা দিয়েছি না নিচে? দেখবেন এখানে সুন্দর করে দেওয়া আছে যে কোন কোন কনজাংশনের জন্য কোন কোন প্রিপোজিশন। সো এটা আবার এখানে দিয়েছি, যেমন অ্যাজ থাকলে আমরা কি লিখি? বিকজ অফ। দো থাকলে আমরা ইন স্পাইট অফ বা ডিসপাইট। ইফ থাকলে আমরা বাই লিখি। ইফ নট থাকলে আমরা উইদাউট লিখি। এবং বাকিটা তো জানেনই, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যদি ভার্ব থাকে আর কি। অ্যাজ হি ওয়াজ অনেস্ট, বিকজ অফ হিজ বিং অনেস্ট। মনে আছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সাবজেক্ট পজেসিভ হবে।
মানে আজকে শেষ ক্লাসের দিকে এসে মানুষ আঁকাআঁকি শুরু করে দিল, জুম করতে যে এঁকে ফেলছে, কিছু বলার নেই, আমরা মুছে দিই। তো দেখেন, দইয়ের জন্য আমরা ব্যবহার করছি ইন স্পাইট অর ডিসপাইট। দেন আমরা বলেছিলাম যে সাবজেক্টের কি হয়, পজেসিভ। সো দো আই ওয়াজ ইল, তাহলে দো হয়ে যাবে ইন স্পাইট অফ অর ডিসপাইট, আই হয়ে যাবে মাই, এবং ওয়াজ হয়ে যাবে বিং। অর্থাৎ আমরা বলেছিলাম সাবজেক্টের পজেসিভ ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি আমরা কোনো ভার্ব মানে কোনো ক্লজকে ফ্রেজে রূপান্তর করতে চাই, তার বেসিক নিয়ম কি? প্রথমে আমরা যে ক্লজ মার্কার থাকবে তার সমযোগ্যতা সম্পন্ন, সম অর্থ সম্পন্ন একটা প্রেপোজিশন ব্যবহার করব, দেন সাবজেক্টের পজেসিভ হবে, দেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সো আমরা দেখি, প্রথমে আমরা দোটাকে একটা প্রিপোজিশনে রূপান্তর করলাম ইন স্পাইট অফ, দেন আমরা কি পাইলাম, আই কে মায়ে রূপান্তর করলাম, দেন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম বিং, দেন আমরা যেটা আছে ইল। বুঝতে পেরেছি? সো এখানে তালিকাটা আরেকবার দেয়া হয়েছে, মানে বোঝার সুবিধার্থে, যে কি করে একটা ফ্রেজ থেকে ক্লজে বা ক্লজ থেকে ফ্রেজে রূপান্তর করা যায়, ভাইস ভার্সা। এবং এটা কিন্তু আমি আগেও পড়িয়েছি, আজকে যাই পড়াবো সবই আগেই পড়িয়েছি, বাট ফর দ্য সেক অফ রিপিটেশন, ক্লিয়ারেন্স, সো আমরা আবার আলোচনা করছি। ক্লজ মার্কার, সেন্টেন্সে দুই বা ততোধিক ক্লজ যুক্ত করার জন্য কনজাংশন বা লিঙ্কার ব্যবহার করা হয়, যাকে বলে ক্লজ মার্কার বা কনজাংশন, যেটাই কন। উল্লেখ্য, সেন্টেন্সে যতগুলো ক্লজ মার্কার থাকবে তার থেকে একটি বেশি ক্লজ এবং একটি বেশি কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। এটা মনে আছে যে যতগুলো ক্লজ মার্কার, ফাইনাইট ভার্ব তার থেকে একটা বেশি। সো কোঅর্ডিনেট ক্লজ মার্কার, অর্থাৎ আমরা যেটাকে ফ্যান ভয়েস বলি, সে ফ্যান ভয়েসের মধ্যে যে ক্লজ মার্কার আছে সেগুলোও কোঅর্ডিনেট ক্লজ মার্কার। তার বাইরেও অনেকগুলো কোঅর্ডিনেট ক্লজ মার্কার রয়েছে। কোঅর্ডিনেট ক্লজ মার্কার মানে কি? যারা কম্পাউন্ড সেন্টেন্সকে যুক্ত করে, অর্থাৎ যারা যদি দুইটা ক্লজকে যুক্ত করে তাহলে ক্লজ দুইটি একটি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত হয়। যেমন অ্যান, বাট, অর, নট, সো, ইয়াট, ইয়েট, ফর, বিসাইডস, আফটার অল, মোরওভার, আদারওয়াইজ। এগুলো হচ্ছে যদি বাক্যের মাঝে ব্যবহৃত হয় তাহলে এরা কোঅর্ডিনেট ক্লজ মার্কার্স হিসেবে কাজ করে, অর্থাৎ একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। এর বাইরে যত ধরনের ক্লজ মার্কার রয়েছে সবাই আসলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। ফ্যান বয়েজের বাইরে সাধারণত যতগুলো কনজাংশন রয়েছে তাদেরকে আমরা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেট মানে অধীনস্থ, আর কোঅর্ডিনেট মানে সমযোগ্যতা সম্পন্ন, যাদেরকে আমরা একসাথে জুড়ে দিই, সমন্বয়ক আর কি। এখান থেকে সমন্বয়ক শব্দটা আসছে, অর্থাৎ যেটা সমন্বয় সাধন করে দুইটা একই ধরনের ক্লজের মধ্যে দিয়ে। সো অ্যাডজেক্টিভ ক্লজ মার্কের কোনগুলা? যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড যারা নাউনের পরে বসে। যদি যে নাউনের পরে কোনো ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে মনে রাখতে হবে যে তারা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার। আর যদি অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কার, যেমন ওয়েন, ওয়্যার, হাউ, ওফেন, সিন্স, অ্যাজ দো, অলদো, ইফ, আনটিল, বিকজ ইত্যাদি, এটা আমরা এর আগেও জেনেছি যে কি করে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজকে আইডেন্টিফাই করব। ক্লজ প্রধানত তিন প্রকার ইন ইংলিশ। সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। একটু আগে আমি আলোচনা করলাম
যে কি করে আমরা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করি, ইট ডিপেন্ডস অন দ্য ক্লজ মার্কার। অর্থাৎ খুবই ব্যাপারটা ইজি। যেটার আগে কোনো ক্লজ মার্কার থাকে না সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ক্লজ মার্কারটা যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ মার্কারটা যদি অ্যান্ড, বাট, অর, নর হয় তাহলে এটা কি ধরনের ক্লজ? কি ক্লজ? কি বল, সবাই কি ঘুমায় গেল নাকি? ঘুমায় তো আমার যাওয়ার কথা। কোঅর্ডিনেট ক্লজ এটা ডিপেন্ড করে কিসের উপরে? কনজাংশনের উপরে। অর্থাৎ আমরা কি ধরনের কনজাংশন ব্যবহার করছি। ঠিক আছে, আমরা যদি অ্যান্ড, বাট, অর ব্যবহার করি তাহলে এটা কোঅর্ডিনেট ক্লজ। আমরা যদি অ্যাজ, সিন্স, বিকজ ব্যবহার করি তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এটা সাবঅর্ডিনেট কেন? কারণ আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করছি। তাহলে ক্লজের যে নামকরণ, এই যে প্রধান নামকরণ, এই প্রধান নামকরণগুলো ডিপেন্ড করে কিসের উপরে? কি ধরনের ক্লজ মার্কার অর্থাৎ কি ধরনের কনজাংশন আমরা ব্যবহার করছি সেটার উপরে। ওকে, সো ধরেন আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ এ সিঙ্গার। তাহলে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ? খুবই ইজি। কনজাংশন আছে কোনটার সামনে? দেখেন, হু ইজ এ সিঙ্গার। তাহলে এটা হচ্ছে কনজাংশন দ্বারা শুরু হয়েছে। কি ধরনের কনজাংশন? ডাব্লিউ ইজ ওয়ার্ড মানেই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা জানি যে ফ্যান ভয়েসের বাইরে যারা আছে, সেই ফ্যান ভয়েসের বাইরে যতগুলো কনজাংশন, অ্যান্ড, বাট, ওয়ার, নর, এদের বাইরে যতগুলো কনজাংশন আছে সবগুলি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ এ সিঙ্গার, তাহলে এইটার আগে কি আছে? ডাব্লিউ ইজ ওয়ার্ড আছে। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেট মানে কি? অধীনস্থ, রাইট? আপনার নিচে যারা চাকরি করে তারা সবাই আপনার সাবঅর্ডিনেট। ঠিক আছে, এবং তারা আপনাকে স্যার বলে ডাকবে। মাঝে মধ্যে এটা নিয়ে মারামারি হয় না, যে আমাকে আপু বলবেন না আমাকে স্যার বলবেন। বিসিএস ক্যাডারদেরকেও আপু বলবেন না, কষ্ট পায় তারা, এত কষ্ট করে ক্যাডার হয়েছে আর আপনার যে ভাইয়া, আপু এগুলো বলা শুরু করেন, খুবই সমস্যা। কালকে দেখলাম এটা নিয়ে একটা মারামারি হয়েছে, কি যেন একটা কোন ইয়নো কি বলছে। কিন্তু আমি আবার কাউরে ইয়াং বয়সের কোনো ইয়নো বা ম্যাজিস্ট্রেটকে তো যদি আমি মানে স্যার বলি তাহলে তারা খুব মাইন্ড করে, কেন আমি তাদের আপু বলি নাই। কিন্তু জনগণের সাথে এটা কেন করে আমি এটা তো বুঝলাম না। মানে আমার জন্য কি কোনো ডিসকাউন্ট আছে? হ্যাঁ, এটা সম্ভবত জনগণের ভদ্রতার উপরে ডিপেন্ড করে। কারণ আমি হচ্ছে আনরিয়েল, রাইট? কারণ হচ্ছে পলিটিক্সের একটা মজা আছে, বুঝছেন? ইফ ইউ ক্যান ডু সামথিং ইন পলিটিক্স ইউল বি সুপিরিয়র টু অল অফ দেম। একদিন স্যার আপনাকেই কইতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো নেতাকে আপনি দেখবেন না প্রোটোকল অনুযায়ী কোনো বিসিএস ক্যাডার অফিসার ভাই বলে ডাকতে পারছে? কখনো দেখছেন? অবভিয়াসলি সে যদি ওই মন্ত্রণালয়ে কর্মরত হয় তাহলে স্যার বলে ডাকতে হবে। তখন তো নেতারা বলে না যে ঠিক আছে, আমাকে ভাই বলে ডাকুন। ঠিক আছে, কিন্তু জনগণ যদি জনগণকে স্যার বলে বলতে বললে বাবা কষ্ট লাগে। আমি এটা বুঝলাম না, এটা জাস্ট প্রোটোকল ভাই, স্যার মানে জনাব।
বাংলাদেশে এটা নিয়ে এত গ্যাঞ্জাম হয় আমি জানি না যে স্যার না বললে আবার কি। না, আমি তো আপু বললেই তার খুব খুশি লাগে দেখি যে আমি আমি যত জায়গায় গেছি আর কি, হ্যাভ দিস এক্সপিরিয়েন্স। ওকে, এটা কেন করে আমি জানি না, বাট ইয়া। ওকে, সো কোঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। সো গনিমি ইজ এ পুয়ার ফার্মার বাট হি ইজ অনেস্ট, কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, গ্রামার ক্লাস হচ্ছে সবসময় বায়োলিঙ্গুয়াল হয়, হ্যাঁ। ইফ ইউ আর টু টিচ গ্রামার ইন ইংলিশ, দেন আপনি ইংরেজির ঘোড়ার ডিম বুঝবেন। এটা হচ্ছে এই জন্য গ্রামার সবসময় বায়োলিঙ্গুয়ালি বেটার। মনোলিঙ্গুয়ালে আসলে গ্রামার পড়া মানে হচ্ছে যে বাংলা ব্যাকরণ পড়ার মতো আর কি। সো লাইক দ্যাট, আপনার যদি ইংরেজিতে ওই লেভেলে ডেভেলপড হইতেন তাহলে তো আমার নিতে কোনো অসুবিধা নেই। রাদার আমার পড়ানোর জন্য অনেক সুবিধা, কারণ ইংরেজিতে পড়তেই মজা বেশি। মজা বলতে আমাদের জন্য কনভেনিয়েন্ট বেশি, যেহেতু আলাদা করে এক্সপ্লেনেশন করা লাগে না। ওকে, সো গনিমিয়া ইজ এ পুয়ার ফার্মার বাট হি ইজ অনেস্ট, কোঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ। দেখেন, আমরা যেহেতু বাট দ্বারা যুক্ত করেছি, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তো বাটের দুই পাশেই কিন্তু কোঅর্ডিনেট ক্লজ থাকে। কিন্তু এটা হচ্ছে ইন্টারেস্টিং, কোঅর্ডিনেট ক্লজ কিন্তু দুই পাশেই থাকে, অর্থাৎ বাট, অ্যান্ড, বাট, অর ইত্যাদি দ্বারা যুক্ত যে কোনো ধরনের ক্লজই হচ্ছে দুই পাশেই কোঅর্ডিনেট ক্লজ থাকে, অর্থাৎ দুইটাই কোঅর্ডিনেট ক্লজ। একটাকে আলাদা করে প্রিন্সিপাল ক্লজ বলা যাবে না, যেহেতু কোঅর্ডিনেট ক্লজ দুইটা সমশ্রেণীর ক্লজকে যুক্ত করে। কিরকম? দুইটা পূর্ণ বাক্যকে যুক্ত করে। গনিমিয়া ইজ এ পুয়ার ফার্মার বাট হি ইজ অনেস্ট, দেখেন দুই পাশে একটা করে পূর্ণ বাক্য আছে। পূর্ণ বাক্যের শর্তটা কি? যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট থাকবে। আপনি জানেন যে ভার্ব মানে প্রেডিকেট। পূর্ণ ভার্ব যদি আমরা ব্যবহার করি ওটা প্রেডিকেটেরই কাজ করে। সো দুই পাশে কিন্তু কোঅর্ডিনেট ক্লজ থাকে, এটা একটু মনে রাখা দরকার যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো ব্যবহৃত হলে দুই পাশেই কোঅর্ডিনেট ক্লজ থাকে। কিন্তু আমরা যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করি তাহলে একটা কি থাকে? সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করলে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করলে দুই পাশে কি হয়? একই ধরনের ক্লজ থাকে। অর্থাৎ কখনোই বলা যাবে না যে এটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, আপনাকে কনফিউজ করার জন্য পরীক্ষা প্রশ্ন করতে পারে যে গনিমে ইজ এ পুয়ার ফার্মার বাট হি ইজ অনেস্ট। তো আপনার এটার নিচে দাগ দিয়ে বললে এটা কি ধরনের ক্লজ, তখন আপনি কি বলবেন? এটাও কিন্তু কোঅর্ডিনেট ক্লজ। কারণ আপনার দেখে মনে হবে এটার আগে তো কনজাংশন নাই, সুতরাং এটাই প্রিন্সিপাল ক্লজ। কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন বাট আছে, তাই না? কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে বুঝতে হবে যে এখানে কোনো ধরনের প্রিন্সিপাল ক্লজ থাকার প্রশ্নই ওঠে না। কারণ হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দুটি সমশ্রেণীর অর্থাৎ একই ধরনের ক্লজকে যুক্ত করে। তার মানে দুই পাশেই কোঅর্ডিনেটিং কনজাংশন মানে কোঅর্ডিনেটিং ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ থাকে, দুই পাশে একই ক্লজ থাকে। সুতরাং প্রিন্সিপাল ক্লজ হলে দুইটাই প্রিন্সিপাল ক্লজ। তো এই ধরনের ক্লজকে ইংরেজিতে বলে কোঅর্ডিনেট ক্লজ। মনে থাকবে। সো দেখেন, সুমি ওয়ান্টেড আ পেন হুইচ ওয়াজ কস্টলি। সো যেখানে হুইচ আছে, এই হুইচ অংশটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ। এবং যেটার আগে কনজাংশন নাই সেটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। তার মানে প্রিন্সিপাল সাবঅর্ডিনেট এই প্রশ্নটা কখন আসে? যখন প্রিন্সিপাল সাবঅর্ডিনেট আমরা কখন আসে? যখন যখন আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করি। অর্থাৎ ইট ইট টোটালি ডিপেন্ডস অন দ্য ইউজেস অফ দ্য কনজাংশন, আমরা কি ধরনের কনজাংশন ব্যবহার করছি। আমরা যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করি দেন ইট কামস টু সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যদি আমরা
কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করি, অর্থাৎ অ্যান্ড বাট অর ব্যবহার করি, তাহলে মনে রাখতে হবে সেখানে প্রিন্সিপাল ক্লজ হওয়ার কোনো প্রশ্নই উঠবে না। প্রিন্সিপাল, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এইসব কিছুই নাই সেখানে। সেখানে হচ্ছে দুই পাশে একই ধরনের ক্লজ থাকবে। এই ক্লজকে কি বলে? কোঅর্ডিনেট ক্লজ। কি বলে? ওকে। সাবঅর্ডিনেট ক্লজ ইংরেজিতে তিন প্রকার। ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে কি থাকে? সাবঅর্ডিনেটর অথবা সাবঅর্ডিনেটিং কনজাংশন, লাইক অ্যাজ, বিকজ, সিন্স ইত্যাদি থাকে। দ্যাট, ইফ, হোয়াট, ওয়াই, হাউ, ওয়্যার, দো, অলদো, অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ, ওয়েন, হুইচ এটসেট্রা থাকে। ঠিক আছে? তারপর দেয়া আছে সাবঅর্ডিনেটিং বা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কখনোই এবং কোনো অবস্থায় ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যাবে না, অর্থাৎ প্রশ্ন করলে প্রিন্সিপাল ক্লজ দিয়ে করতে হবে। এটাও আমি আলোচনা করেছি যে একমাত্র প্রিন্সিপাল ক্লজ ছাড়া আর কোনো ধরনের ক্লজকে দিয়ে আমরা কোশ্চেন ব্যবহার করতে পারবো না, অর্থাৎ কোশ্চেন করতে পারবো না, অর্থাৎ ইন্টারোগেটিভ স্ট্রাকচারে লিখতে পারবো না। আর সব ধরনের সাবঅর্ডিনেটিং ক্লজই অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। যেমন, ডু ইউ নো ওয়্যার হি ইজ, ডু ইউ নো ওয়্যার ইজ হি। দেখেন এখানে খেয়াল করেন, আমাদের এখানে হচ্ছে ওয়্যার ইজ হি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ কখনোই কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় না। সহজ কথা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজকে অলওয়েজ, এভার, এভরি টাইম এটাকে অ্যাসার্টিভ স্ট্রাকচারে লিখতে হবে। অ্যাসার্টিভ স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ সাবজেক্টের আগে কখনোই ভার্ব আনা যাবে না। সো ডু ইউ নো, এটা ঠিক আছে, এটা যেহেতু প্রিন্সিপাল ক্লজ। কি করে বুঝলাম প্রিন্সিপাল? কারণ এটার আগে কোনো কনজাংশন নাই। সো ডু ইউ নো এটা ঠিক আছে, এটার আগে আমরা অক্সিলারি নিতে পারবো, কিন্তু ওয়্যার ইজ হি আমরা বলতে পারবো না। কারণ কি? কারণ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই আমাকে বলতে হবে ওয়্যার হি ইজ, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বটা ব্যবহার করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। ক্লিয়ার? এটা কিন্তু আগেও পড়ানো হয়েছে। এটাকে এমবেডেড কোশ্চেন বলে। সো সাবঅর্ডিনেট ক্লজ ইংরেজিতে তিন প্রকার, একটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাও আমি সুন্দর করে পড়িয়েছি। সেই আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আই নো ওয়্যার হি লিভস, মনে আছে? একটা দিয়েই সবগুলো বুঝিয়েছিলাম। এটা কিভাবে নির্ণয় করা হয় সেটাও বলেছি। বাট লুক এট দিস, নাউন ক্লজ চারটে জায়গায় ব্যবহৃত হয় সাধারণত, তাও আমরা দেখি কোথায় কোথায়। এখানে দেখি কি বলছে, দ্যাট হি হ্যাজ মাচ মানি ইজ নোন টু অল। সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহৃত হয়, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি কোনো ক্লজ থাকে তাহলে বুঝতে হবে এটা নাউন ক্লজ। হু হ্যাজ ডান দিস উইল বি পানিশড, আবারও সাবজেক্টের জায়গায় আমরা একটা ক্লজ পেয়েছি। তো সাবজেক্ট হিসেবে একমাত্র নাউন ক্লজ ব্যবহৃত হয়। অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহৃত হয়, আই নো দ্যাট হি হ্যাজ ডান ইট। সো দেখেন, নো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। সো এরপরে যে ক্লজটা থাকবে সেটা কি ক্লজ হবে? নাউন ক্লজ। প্রেপোজিশনের পরে যদি কোনো ক্লজ থাকে তাহলে সেটা কি হবে? সেটাও নাউন ক্লজ হবে, রাইট? আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোয়াট ইজ সেইড। সো অফ আছে এখানে, হচ্ছে অব। সো অবের পরে আমরা যে ক্লজটা পাবো সেটা অবশ্যই কি ক্লজ হবে? নাউন ক্লজ। Our prosperity depends on how hard we work on. দেখেন, সো প্রিপোজিশনের পরে সবসময় কি বসে? নাউন বসে। দেখেন কত সহজ, নাম শুনলেই মনে হয় কি কঠিন, কিন্তু আসলে সহজ। সো অন প্রিপোজিশনের পরে যা থাকবে, যে ক্লজ থাকবে সেটা অবশ্যই নাউন ক্লজ হবে, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন আর প্রোনাউন ছাড়া কিছুই ব্যবহৃত হয় না। ডু নট থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ সেইড, এখানে কি আছে? অ্যাবাউট। উই ইনফর্ম দ্যাট দ্য পুলিশ অফ, এখানে দেখেন আমরা আবারও অফ ব্যবহার করেছি। সো যেহেতু আমরা অফ ব্যবহার করেছি প্রিপোজিশনের পরে, আবারও
কি থাকবে? নাউন ক্লজ থাকবে। দেন ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউন ক্লজ ব্যবহার করতে পারি। এটাও পড়িয়েছি, তাই না? সো দিস ইজ হোয়াট হি সেইড। সো দিস ইজ ইকুয়াল টু হোয়াট হি সেইড, দুইটা একই জিনিস, এই জন্য এটা হচ্ছে নাউন ক্লজ। দ্য ম্যাটার ইজ দ্যাট উই হ্যাড গন দেয়ার। দ্য ম্যাটার ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে একটা সমান চিহ্ন বসাই, মনে আছে কি করে সমান চিহ্ন বসাতে হয়? যদি কোনো ধরনের লিঙ্কিং ভার্ব থাকে তাহলে সমান চিহ্ন বসাতে হয়। দুই পার্ট যদি সমান হয়, ইকুয়াল হয়, তাহলে এটা নাউন ক্লজ হয়। এটা বলে দিয়েছিলাম না, এডুকেশন ইজ এনলাইটনিং, মনে আছে? শিক্ষায় আলো, এই উদাহরণ দিয়েছিলাম। তো দুই পাশে সেম হলে মনে করতে হবে এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু ডু। সো আমি কি বলতে চাই, সমান সমান হচ্ছে দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু ডু। ওকে, তারপর হচ্ছে এইটা খুব জটিল এবং এটা খুব ইন্টারেস্টিং, এটা আমি এখনো পড়াই নাই ফর দ্য ফার্স্ট টাইম। এটাকে নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন বলে। অ্যাপোজিশন মানে হচ্ছে যে কোনো ফ্রেজ বা ক্লজকে পাশাপাশি বসিয়ে কোনো বিষয়কে জাস্ট ক্লিয়ার করা, অর্থাৎ একই জিনিস দুবার বলা। কি করা? একই জিনিস দুবার বলা। আমরা সাধারণত কমপ্লিমেন্টে যে কাজটা করে থাকি, কমপ্লিমেন্টে আমরা একই জিনিসকে দুবার বলি, অর্থাৎ দুই পাশে একই ধরনের তথ্য থাকে, জাস্ট মাঝখানে একটা ইকুয়াল চিহ্ন থাকে। ঠিক আছে? যেমন আমি যদি বলি যে মিস্টার জব্বার, তো আমার এলাকায় ধর আমি যদি বলি জব্বার স্যার এই কাজটা করছে, এখন স্যার তো হেড, জব্বার স্যার আবার হেডমাস্টারও বটে। তো জব্বার স্যার বললে তো এটা এনাফ ছিল, রাইট? আলাদা করে তো হেডমাস্টার বলার কিছু নাই। যদি আমি স্কুলে যেয়ে বলি যে কোন স্যার করছে, এটা জব্বার স্যার করছে, তো সবাই জানে জব্বার স্যার কোন স্যার। কিন্তু আমি যদি বলি মিস্টার জব্বার, কমা, দি হেডমাস্টার, তাহলে আমি একই জিনিসকে আসলে দুবার বলেছি ইন এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। সো দেখেন, দি ফ্যাক্ট ইজ ক্লিয়ার টু অল, ঘটনাটি সবার কাছে পরিষ্কার। বাক্যটিতে ঘটনাটা কি সেটা বলা হয় নাই, অর্থাৎ যে ঘটনাটি সবার কাছে পরিষ্কার তা বলা হয়নি। বাক্য গঠনের জন্য সেটা প্রধান নয়, তবে আমরা বক্তব্যকে আরো ক্লিয়ার এবং সহজবোধ্য করার জন্য সেই তথ্যটি এখানে সংযোজন করতে পারি। যেমন মনে করা যাক ঘটনাটি হলো একটি চোর, দেন দি ফ্যাক্ট ইজ ক্লিয়ার টু অল, এটা হচ্ছে আমাদের মূল বাক্য। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে সেই ফ্যাক্টটা আসলে কি, তাই না? তার মানে এই ফ্যাক্টটা আমরা ক্লিয়ার করব এখন। আমাদের উচিত ছিল দি ফ্যাক্ট ইজ ক্লিয়ার টু অল, এটা আমরা সবাই বুঝছি যে বাক্যটা কারেক্ট এবং অর্থও দিচ্ছে ঠিকঠাক। কিন্তু মনে একটা সংশয় থেকে যে ফ্যাক্ট আবার কি, কোন ফ্যাক্টের কথা বলছে। তাহলে আমরা সেম জিনিসকে রিপিট করে জাস্ট ক্লিয়ার করা। এটা কোন জব্বার? মিস্টার হেডমাস্টার, অথবা আমরা বলি হেড স্যার। ঠিক আছে? দি ফ্যাক্ট দ্যাট হি ইজ এ থিভ ইজ ক্লিয়ার টু অল। এখন আপনার কাছে এটা দেখে দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ মনে হচ্ছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং একটু জটিল। অ্যাডজেক্টিভ মনে হচ্ছে না? দি ফ্যাক্ট কে মডিফাই করেছে দ্যাট হি ইজ এ থিভ, আমরা জানি তো এটা রেস্ট্রিকটিভ অথবা নন রেস্ট্রিকটিভ ক্লজের মধ্যে পড়বে। বাট ট্রুলি এটা কিন্তু নাউন ক্লজ, কারণ এটাকে আমরা বলি কেজ ইন অ্যাপোজিশন। কেজ ইন অ্যাপোজিশন কিরকম? ডক্টর ইউনুস, দি ম্যাজিক ম্যান। ঠিক আছে, বাংলাদেশের লোক বলে ইউনুস ম্যাজিক। তো যাই হোক, ইউনুস ম্যাজিকে আছি আমরা। কোর্সে এখন কেস পড়তে হবে, কেস এখন পড়ে লাভ নাই। মুড পড়িয়েছি এই পর্যন্ত, ঠিক আছে। ডক্টর ইউনুস দ্য ম্যাজিক ম্যান। দেখেন, আমরা ইউনুস যে ম্যাজিক ম্যানও তাই, আমরা ওটা, এটা তার ছদ্মনাম আর কি, ডাক নাম ধরেন ব্যবহার করলাম। এখন বাংলাদেশে বঙ্গবন্ধু বলতে লোকে কাকে বুঝে?
ধরেন শেখ মুজিবকে বুঝি, এখন কেউ যদি শুধু বঙ্গবন্ধু কয় তাও শেখ মুজিবের নাম চলে আসে। অথবা ধরেন কেউ শেখ মুজিব বললে তখন এক্সট্রা করে বঙ্গবন্ধু বলার দরকার নেই, কারণ তো নাম তো কয়া ফেলছি, টাইটেল না দিলেও লোকে তো চিনবে, রাইট? আবার যদি আপনি বলেন দেশে তো একজন আছে দেশ নায়ক, আমরা সবাই দেশের ভিলেন, উনিই একমাত্র নায়ক, তো দেশ নায়ক বললেই সবাই চিনে দেশ নায়ক কে, রাইট? তো তার মানে হচ্ছে দুইটা একই ধরনের নাম যদি পাশাপাশি ব্যবহৃত হয় তাহলে আমরা এটাকে বলি কেইজ ইন অ্যাপোজিশন। ঠিক আছে? না, এটাকে অ্যাডজেক্টিভ বলা যাবে না, এটা সরাসরি নাউন ক্লজই হবে। তো এরকম যদি কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য, অর্থাৎ কোনো ধরনের ইনফরমেশন না দিয়ে জাস্ট একই জিনিসকেই রিপিট করা, অর্থাৎ ক্লিয়ার করে রিপিট করা, আমরা যদি লিখতাম হি ইজ এ থিপ ইজ ক্লিয়ার টু অল, এটাও কিন্তু হতো। দেখেন দি ফ্যাক্টকে আমরা যদি বাদ দেই তাও দেখেন এটা নাউন ক্লজই থাকছে, অর্থাৎ দি ফ্যাক্টটা আসলে এক্সট্রা, রাইট? দ্যাট হি ইজ এ থিপ ইজ ক্লিয়ার টু অল, আমরা এরকম বাক্য দেখেছি না একটু আগে? এই যে উপরে দেখেন, দ্যাট হি হ্যাজ মাচ মানি ইজ নন টু অল, তো আমরা এখানে তো দ্য ফ্যাক্ট দ্যাট, অর্থাৎ এই দি ফ্যাক্টকে আমরা এমনি হুদায় ব্যবহার করছি। এই দুটো একই জিনিস, ঠিক আছে? আর যদি আপনার কাছে কঠিন মনে হয় এই অংশটুকু, তাহলে আপনার যেটা করা উচিত এই এক্সাম্পল গুলো দেখে রাখা, যে এগুলো হচ্ছে দেখতে অ্যাডজেক্টিভ ক্লজের মতো কিন্তু এগুলো আসলে নাউন ক্লজ। দ্য নিউজ দ্যাট হি ওয়াজ ইল ইজ নট ট্রু, দ্যাট হি ওয়াজ ইল ইজ নট ট্রু এটুকু লিখলেই হতো, কিন্তু আমরা একটা এক্সট্রা অংশ ব্যবহার করছি দি নিউজ, অর্থাৎ দি নিউজ ইজ নট ট্রু। তো আমরা দি নিউজ ইজ ইকুয়াল টু কি, হোয়াট ইজ দ্য নিউজ, হি ওয়াজ ইল ইজ নট ট্রু। ঠিক আছে? তাহলে এটাকে কি বলে? নাউন ইন অ্যাপোজিশন। তো এই নাউন ইন অ্যাপোজিশন দেখতে অ্যাডজেক্টিভের মতো হলেও এর মধ্যে ডিফারেন্স আছে। সাধারণত অ্যাডজেক্টিভ কোনো নতুন ধরনের তথ্য প্রদান করে, ঠিক আছে? হি বট আ পেন হুইচ ওয়াজ রেড, তো দেখেন হুইচ ওয়াজ রেডকে আমরা যদি তুলে দেই তাহলে বাক্যের মিনিং চেঞ্জ হয়ে যায়, কিন্তু দ্য নিউজ ইজ নট ট্রু এখানে আমরা হি ওয়াজ ইলকে তুলে দিলেও বাক্যের মিনিং চেঞ্জ হয় না, বরং দ্য নিউজকে ক্লারিফাই করে হি ওয়াজ ইল, এটা কোনো ধরনের এক্সট্রা ইনফরমেশন দেয় নাই, রাদার দি নিউজকে আসলে ক্লিয়ার করেছে নিউজটা কি এটা বলতে চাইছে। বোঝা গেছে? তাহলে এই ধরনের ক্লজকে আমরা কি বলবো? নাউন ক্লজ। একটা বিশেষ ধরনের নাউন ক্লজ, এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। আপনাদের এটা টাফ লাগলে আপনারা ইউটিউবেও দেখতে পারেন, যদিও এই কয়েকটা উদাহরণের মধ্য থেকেই প্রশ্ন আসে যদি কখনো আসে, বাট সাধারণত এর বাইরে আমি খুব একটা কোশ্চেন দেখি নাই। দেন আসে অ্যাডজেক্টিভ ক্লজ, যে ডিপেন্ডেন্ট ক্লজটি অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তাকে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ বলে। রিলেটিভ ক্লজ দুই ধরনের, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ, একটা নন রেস্ট্রিকটিভ, মনে আছে পড়িয়েছি কিন্তু। সো রেস্ট্রিকটিভ ক্লজ কি? যে অ্যাডজেক্টিভ ক্লজটি তার আগের নাউনকে ব্যাখ্যা করে বা সংজ্ঞায়িত করে তাকে রেস্ট্রিকটিভ ক্লজ বলে, অর্থাৎ যেটা হচ্ছে ওই নাউনের আইডেন্টিটি নির্ধারণ করে, কোনো নাউনের আইডেন্টিটি নির্ধারণ করে, সেটাকে আমরা রেস্ট্রিকটিভ ক্লজ বলি। দ্য বুক হুইচ আই বট ইজ লস্ট, কোন বই? যে বই আমি কিনেছিলাম, তাহলে বইয়ের আইডেন্টিটিকে লক করেছে হুইচ আই বট। দ্য গার্ল হুম ইউ স ইন দ্য পার্ক ইজ মাই সিস্টার, তাহলে কোন মেয়ে? হুম ইউ স ইন দ্য পার্ক। তাহলে যে ক্লজটা কারোর আইডেন্টিটি নির্ধারণ করে বা ডিফাইন করে তাকে রেস্ট্রিকটিভ ক্লজ বলে। ইংরেজিতে পড়ালে একটু সুবিধা হয় যে এইসব সংজ্ঞায়িত ব্যাখ্যা এইসব শব্দ ব্যবহার করা লাগে না, এগুলো কেমন একটা লাগে আমার কাছে আর কি। বাট ইংরেজিতে ডিফাইনিং হিজ অর হার আইডেন্টিটি কত সুন্দর, তাই না? তার পরিচয়কে সংজ্ঞায়িত করে, কোনটা সহজ শুনতে ভালো লাগে? বাংলাটাই কঠিন লাগে আমার কাছে।
সো এক্সাম্পল এ এবং বি দুটি বাক্যই কি করেছে, দুটিতেই ক্লজ দুটি হুইচ আই বট অ্যান্ড হুম ইউ স ইন দ্য পার্ক যথাক্রমে বুক এবং গার্লস কে কি করে স্পেসিফিক ভাবে ডিফাইন করে, অর্থাৎ নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে, যার ফলে এই ক্লজ দুটিকে রেস্ট্রিকটিভ ক্লজ বলে। নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, যে অ্যাডজেক্টিভ ক্লজটি তার এন্টিসিডেন্টকে ব্যাখ্যা না করে তার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে, তাকে নন রেস্ট্রিকটিভ ক্লজ রিলেটিভ ক্লজ বলে। এই ক্লজ বাক্যের মধ্যে থাকলে এর আগে ও পরে একটি করে কমা থাকে এবং বাক্যের শেষে থাকলে শুধু আগে একটি কমা বসে। অনেকের মাত্র বুদ্ধি গেছে, কিছুই না। যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে দুই পাশে কমা বসে, আর যদি বাক্যের শেষে থাকে তাহলে একটা কমা বসে, কারণ শেষে তো আর কমা আর ফুল স্টপ একসাথে ব্যবহার করা যাবে না। সো এই জন্য এরকম ভাবে তো লেখা যাবে না, এই জন্য শুধু ফুল স্টপ ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো মাই হর্স হুইচ ইজ ইন দ্য স্ট্যাবল, মানে আস্তাবল বলি আমরা, ইজ অ্যান আরব। আই ওয়েন্ট টু ইউর ফাদার হু প্রমিসড টু হেল্প মি। দেখেন, আই ওয়েন্ট টু ইউর ফাদার, অলরেডি ইনফরমেশন লগড, আমরা জানি কার কাছে গিয়েছি, কার বাপের কাছে গিয়েছি। সো আইডেন্টিটি যদি ক্লিয়ার থাকে তার মানে এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। আমি ওই দিন পড়িয়েছিলাম যে আই ওয়েন্ট টু দ্য হোটেল, আই ওয়েন্ট টু হোটেল শেরাটন হুইচ ইউ সাজেস্টেড, তো অলরেডি আমরা হোটেল শেরাটন বলেই দিয়েছি, তার হুইচ ইউ সাজেস্টেড বলার তো দরকার নেই। সে তো বুঝবে যে আমি সাজেশন দিয়েছিলাম শেরাটনে যাওয়ার। ঠিক আছে, তো এই ধরনের ক্লজকে ইংরেজিতে বলে নন রেস্ট্রিকটিভ ক্লজ। যে ডিপেন্ডেন্ট ক্লজটি অ্যাডভার্বের মতো কাজ করে, অর্থাৎ স্থান, সময়, উদ্দেশ্য, পরিমাণ, ফলাফল, তুলনা, ধরন, কারণ, বৈপরীত্য প্রকাশ করে, তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। ঠিক আছে, যেমন ইফ ইউ নো হার নেম প্লিজ টেল মি। তো যাদের আগে অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কেট থাকে তাদেরকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ। এর আগে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করেছি। সাধারণত সময়, স্থান এবং কাজের ধরন প্রকাশ করতে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করি। এর বাইরেও অ্যাডভার্বিয়াল ক্লজ নানা ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা জাস্ট দেখব ক্লজ অফ টাইম, যদি আমরা ওয়েন ওয়াইল ব্যবহার করি তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। ওয়েন হি কেম আই স্টার্টেড ড্রাইভিং, সো এটা সময় বুঝিয়েছে, সো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। যদি আমরা ওয়ার ব্যবহার করতাম ইট উইল বি আ প্লেস। Wherever you go I'll follow you. অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, যদি কোনো কাজ কিভাবে হয় এটা আমরা প্রকাশ করি হাউ দিয়ে, তাহলে এটা ম্যানার হয়। যদি আমরা বিকজ ব্যবহার করি বা কজ বা রিজন, সিন্স, অ্যাজ ইত্যাদি যদি আমরা ব্যবহার করি তাহলে এটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ অর রিজন। সো দেখেন, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ হি ওয়াজ ইল। সো আমরা বাক্যের মিনিং দেখে বুঝতে পারবো যে এটা কি বুঝাতে চাইছে, কারণটা বুঝাইছে। কারণ ইংরেজি কি, কজ বা রিজন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, অর্থাৎ বৈপরীত্য বোঝাতে। কনসেশন মানে কি, বিপরীত। শুধু, অলদো, ইভেন দো, হাউএভার ইত্যাদি যদি থাকে তাহলে আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন বলি। এটা জাস্ট একবার রিডিং পড়লে মনে থাকার কথা, যেহেতু আমি মূল জিনিসই আগেই শিখিয়েছি যে কি করে ফ্রেজ ক্লজ নির্ধারিত হয়। সেটা টোটালি ডিপেন্ড করে পার্ট অফ স্পিচের উপরে, অর্থাৎ প্রত্যেকটা ক্লজ যে কাজ করে প্রত্যেকটা পার্ট অফ স্পিচ সেম কাজই করে। ঠিক আছে, সো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি, যে অ্যাডভার্ব ক্লজের আগে সো অথবা অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাদেরকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি বলে। এটা খুব ইন্টারেস্টিং। যদি আপনি অ্যাডভার্বের করেন, আপনি যদি অ্যাডভার্বের কম্প্যারিজন অ্যান্ড কম্পেয়ার করেন, আমরা যেটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি, ডিগ্রি পরিবর্তন করেন, তাহলেও সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি। এবং আপনি অ্যাডজেক্টিভের আগেও যদি আপনি সো ডট ডট অ্যাজ বসান তাহলে ওই সো অর অ্যাজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি। রাজীব ইজ সো অর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ফারুক। নীরব সো অ্যাজ
so or as innocent as I was, অর্থাৎ নীরব was as innocent as I। তো এইটা হচ্ছে as innocent as I was, এই অংশটাই হচ্ছে what, adverbial clause। so I was এরকম আর কি। সো কম্পারিজন আবারও একই জিনিস, as so থাকবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, যে অ্যাডভার্ব ক্লজ এর শুরুতে দ্যাট এবং তার আগে সো থাকে, অর্থাৎ সো দ্যাট থাকলে, সো ডট ডট দ্যাট বলি আমরা এটাকে, সো ডট ডট দ্যাট থাকলে তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট বলি। একদম সেম অ্যাজ অ্যাডভার্ব, রাইট? আমরা অ্যাডভার্বে নানা ভাগ পড়েছি না, কোনটা কি ধরনের অ্যাডভার্ব মনে আছে? কিছুদিন আগেই পড়ালাম। সেম নামকরণ হবে এটার ক্ষেত্রে, যে কাজ করবে সেই ধরনের নাম আর কি। আমি পরীক্ষা কোনো দিন দেখি নাই যে পড়ছে এটা কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ, তবু এখানে দিলাম আমরা ফর ডিটেল। সো এটা পড়বেন আপনারা। সো দেখেন, নাউন ক্লজ and adjective clause side by side. Tell me who did it. তাহলে দেখেন who did it কি হিসেবে ব্যবহৃত হয়েছে? সেকেন্ড অবজেক্ট হিসেবে। আমরা জানি যে একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকতে পারে, এই ধরনের অবজেক্টকে কি বলে? কি বলে? ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। সো এখানে টেল মি হোয়াট, টেল মি ইয়োর নেম, অর্থাৎ এখানে দুইটা টেলের পরে দুইটা অবজেক্ট ব্যবহৃত হয়, একটা ব্যক্তি এবং একটা বস্তু। সো আমরা ব্যক্তিটা আগে পেয়েছি মি, এরপরে যেটা আছে ব্যক্তি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। টেল মি ওয়্যার হি লিভস, দেখেন তাহলে এটা হচ্ছে নাউন ক্লজেস। টেল মি ওয়েন হি উইল কাম, যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ওয়েন হি উইল কাম, এটাও হচ্ছে নাউন ক্লজ। আই নো, নো তো আমরা জানি যে নো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মনে আছে? আই নো ওয়াই হি সেইড সো, সো নো এর পরে সরাসরি যেটা বসবে সেটা অবজেক্ট। আই নো হাউ হি ডিড ইট, আবারও অবজেক্ট। সো লুক এট দিস, আই নো দ্য বয়, আগে আমরা আই নো হু ডিড ইট লিখেছিলাম, এবার কি লিখবো? আই নো দ্য বয়। তাহলে হু এখন কাকে মডিফাই করেছে? দি বয়কে। এখানে অবজেক্ট হচ্ছে দি বয় এবং এটাকে মডিফাই করেছে কে? হু ডিড ইট। তো নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ। প্লেসকে মডিফাই করেছে ওয়্যার হি লিভস, টাইমকে মডিফাই করেছে ওয়েন হি উইল কাম, রিজনকে মডিফাই করেছে ওয়াই হি সেড সো। আই নো দ্য ওয়ে, ওয়ে কোন পার্ট অফ স্পিচ? নাউন। এখানে যতগুলো শব্দ আমি মার্ক করেছি প্রত্যেকটি নাউন। নাউনকে মডিফাই কি করতে পারে? একমাত্র অ্যাডজেক্টিভ। ওকে, লেটস টেক এ ব্রেক এন্ড উইল বি ব্যাক আফটার 10 মিনিটস। আজকে মনে হচ্ছে দ্রুত শেষ হয়ে যাবে, অনেক দ্রুতই, কারণ অলরেডি পড়ানো আছে, জাস্ট শিটটা আমরা চেক করতেছি যে আমাদের কোনো কিছু বাদ গেল কিনা। সো এটাকে অপশনাল দ্যাট ক্লজ বলে। আই নো হি ইজ অনেস্ট, এখানে দ্যাট তুলে দেওয়া যায় অবজেক্ট হিসেবে ব্যবহার করলে। তো এই ধরনের ক্লজকে আমরা অপশনাল দ্যাট ক্লজ বলি, অর্থাৎ অপশন হিসেবে ব্যবহার করা যায় দ্যাটকে। চাইলে আমরা দ্যাটকে তুলে দিতে পারি। সো ধরে নিতে হবে এখানে দ্যাট আছে, দ্যাটস ইট। ডিফারেন্ট ক্লজেস উইথ দ্য সেম লিঙ্কার। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে কি হবে? নো, নো এর পরে অবজেক্ট, তার মানে হচ্ছে নাউন ক্লজ। আই নো দ্য বয় দ্যাট ইজ স্টোল দ্য বুক, দ্যাট ইজ স্টোল দ্য বুক কি হবে? এডজেক্টিভ ক্লজ। এবং উই রিড দ্যাট উই ক্যান লার্ন, এটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা কেন পড়ি? ওয়াই, কেন প্রশ্নের উত্তর দেয়। সো দ্যাটস ইট, অ্যাডভার্বিয়াল ক্লজ। আই নো ওয়ার হি লিভস নাও, আই নো দ্য প্লেস ওয়ার হি লিভস নাও, এটা আমি অলরেডি আলোচনা করেছি 2-3 বার, রাইট? আই ওয়েন্ট ওয়ার হি লিভস, আই ওয়েন্ট ওয়ার হি লিভস কি হবে?
কি হবে বলেন? রাইট, এই তো সবাই জানে। সুতরাং আমি ওই সবই পড়িয়ে ফেলেছি, আপনাদের জাস্ট রিক্যাপ দিলাম আর কি। ওকে, দেন আসে রিডিউস ক্লজ। রিডিউস ক্লজ মানে হচ্ছে যে ক্লজটাকে ছোট করা কিভাবে করতে হয়। ক্লজ মার্কার এবং বিভার্বকে বাদ দিতে হবে। রিডিউস ক্লজ পড়িয়েছিলাম, মনে আছে? আমাদের যে রিলেটিভ প্রোনাউনের শীট যেটা রয়েছে, রিলেটিভ প্রোনাউনের শীটে রিডিউস ক্লজ দেওয়া রয়েছে, কি করে সাবজেক্ট এবং ভার্ব চারটা উপায় দেওয়া আছে, রাইট? যে আমরা কি করে তুলে দিতে পারি, সেম নিয়মটা এখানে দেওয়া আছে। দ্য বুকস দ্যাট আই চেকড আউট অফ দ্য লাইব্রেরি আর ডিউ টুডে, এক্সাম্পল। সো আমরা এখানে দ্যাট এবং আইকে তুলে দিতে পারি। দ্য বুকস চেকড আউট অফ দ্য লাইব্রেরি আর ডিউ টুডে। একটা হচ্ছে ক্লজ মার্কার এবং বিভার্ব বাদ দিতে হবে যদি থাকে। সাবঅর্ডিনেট ক্লজের মেইন ভার্বকে পার্টিসিপল এ পরিণত করতে হবে। সেন্টেন্সটি অ্যাক্টিভ ফর্মে থাকলে মেইন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হবে। এই যে মানে একই জিনিস বুঝিয়েছি। গতদিন আমি যেটাকে বলেছি যে ক্লজ রিডাকশন করার আরো একটা পদ্ধতি হচ্ছে যে ফাইনাইট ভার্বকে নন ফাইনাইটে রূপান্তর করা। একই জিনিস এর আগে যেটা বলেছি আমরা, ক্লজকে ফ্রেজে রূপান্তর করা, সেম ওয়ে। যে আমরা যদি সাবজেক্টটাকে পজিটিভে রূপান্তর করি এবং ভার্বটার সাথে আইনজি যুক্ত করি, তাহলে সেটা একটা রিডিউস ক্লসে রূপান্তরিত হয়। সেটাও একটা ক্লস। আমরা এটাকে বলি কি ক্লস? নন ফাইনাইট ক্লস অথবা পার্টিসিপিয়াল ক্লস, যেটা যে ধরনের ক্লস, অথবা অ্যাডজেক্টিভ ক্লস যে অর্থ প্রদান করবে সেই অনুযায়ী আমরা এটাকে নির্ধারণ করব। সো দেখেন, আই স দ্য গার্ডেনার ওয়াশিং দ্য প্লান্টস ইন দ্য স্কুল গার্ডেন, এটা আমরা কি ধরনের ক্লস বলবো? জিরান ফ্রেজ, নাউন ফ্রেজ, পার্টিসিপাল ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ? পার্টিসিপল এবং অ্যাডভার্ব কি করে জানতে হয়? জিরান্ড, দ্যাট দিলে, তাই না? আই স দ্য গার্ডেনার দ্যাট, দ্যাট ওয়াজ, or who was watering the plants. So it is participle. Students involved in politics are likely to spoil their future life. Involved in politics কি ধরনের ফ্রেজ? কাকে মডিফাই করেছে? স্টুডেন্টসকে, রাইট? নাউনকে মডিফাই করেছে, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। হি ওয়াজ ওয়ার্কিং ফর হিজ ফ্রেন্ড উইথ এগারনেস। দেখেন, এটা ভালো করে দেখেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর প্রিপোজিশনাল ফ্রেজ। ইন্টারেস্টিং দুইটা আছে দেখেন, অ্যাডভার্বিয়াল আর প্রিপোজিশন। দেখি বুদ্ধি কেমন আছে একটু দেখি। দুইটাই আনসার হওয়ার কথা। দেখেন, প্রতি পাতায় আনসার দেওয়া আছে, নিজে দেখতে পারবেন whether it is correct or not. কিন্তু এই পেজে অ্যান্সার দেওয়া নাই, চাপ নাই। বলেন দেখি। এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওকে? আমি বলেছি যে প্রিপোজিশনাল ফ্রেজ কখন হবে? যখন অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অনুপস্থিত থাকবে। কারণ আমরা কোনো ফ্রেজ বা ক্লজ বা পার্ট অফ স্পিচ যেটাই বলি না কেন, সেটা কিসের উপর নির্ণীত হয়? সেটা নির্ণীত হয় কিসের উপরে? ফাংশনের উপরে। কোনো বাক্যে কোনো শব্দ বা ফ্রেজ কি কাজ করে ওইটার উপর ডিপেন্ড করে তার নামকরণ করা হয়। প্রিপোজিশন বলে কোনো কিছু নাই। প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে একটা অরিজিনাল ফ্রেজ, আই মিন কোথা থেকে জন্ম হয়েছে এটা। কোথাও যদি অপশনে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব না থাকে, তখনই একমাত্র প্রিপোজিশনাল ফ্রেজ আনসার করে যাবে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিছুই সেখানে বোঝা গেল। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিফোর মাই আইস, এটা কি ধরনের ফ্রেজ? অ্যাডভার্বিয়াল অর প্রিপোজিশনাল? ইয়া, প্রিপোজিশনাল ফ্রেজ বলে কিছু নাই। প্রিপোজিশনাল ফ্রেজ এনিথিং হইতে পারে। অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো প্রিপোজিশনাল ফ্রেজ, রাইট?
এই শীটটা কি পিডিএফ দেওয়া হবে? না, শীটটা বাড়ি নিয়ে চলে যাও ভাইয়া, এটা আর পাচ্ছেন না। So it is bad to speak ill of others. It is bad to speak ill of others. এটা কি ধরনের ফ্রেজ? বলেন তো দেখি কেমন পারেন। দেখি কেমন পারেন। রাইট, নাউন কমপ্লিমেন্ট হবে, এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আর কি। সো ইট ইজ ব্যাড, হোয়াট ইজ দ্যাট ব্যাড ইজ ইকুয়াল টু স্পিক ইল অফ আদার্স। অর্থাৎ এটা হচ্ছে ব্যাড এবং টু স্পিক ইল অফ আদার্স, অর্থাৎ ব্যাডকে এটা জাস্ট কি করেছে, রি-ইনফর্ম করেছে। একই জিনিস যদি দুবার থাকে ক্লারিফাই করেছে, হোয়াট ইজ ব্যাড টু স্পিক ইল অফ আদার্স। সো কোনো অ্যাডজেক্টিভকে যদি কেউ ক্লারিফিকেশন দেয় ওটা হচ্ছে নাউন। এটা খুব জটিল একটা প্রসেস, জাস্ট এটা মনে রাখতে হবে, কেজ ইন অ্যাপোজিশন বলে এটা। কোনো অ্যাডজেক্টিভের পরে যদি ওই অ্যাডজেক্টিভ সম্পর্কিত অতিরিক্ত তথ্য থাকে, অর্থাৎ ওই ব্যাডটা কি জিনিস, হোয়াট ইজ দ্যাট ব্যাড টু স্পিক ইল অফ আদার্স, ব্যাড ইজ ইকুয়াল টু স্পিক ইল অফ আদার্স। সো অ্যাডজেক্টিভের যদি ক্লারিফিকেশন দেয়া থাকে তাহলে ওইটাকে আমরা নাউন ফ্রেজ হিসেবে আখ্যা দিব অথবা নাউন ক্লজ হিসেবে আখ্যা দিব। এটা একটু জটিল ব্যাপার। অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবেও নাউন ব্যবহৃত হয়, এবং এইটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজের একমাত্র জটিল এক্সাম্পল। ওই যে একটু আগেই দেখলাম, দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ অনেস্ট, সেম, হোয়াট ইজ দ্য ব্যাডনেস, হোয়াট ইজ ব্যাড টু স্পিক ইল অফ আদার্স। মনে থাকবে এটা, এই জন্য মার্ক করে দিলাম। নাম্বার 6, আই ওয়েন্ট টু স্কুল ইন স্পাইট অফ ইলনেস। আচ্ছা, সুইমিং ইজ in the river is dangerous. Is it a noun phrase, adjective phrase, adverbial phrase, or participial phrase? What? He went to see the exhibition. To see the exhibition. He went to see the exhibition. কি হবে? এটা কি হবে? রাইট, অ্যাডভার্বিয়াল। আমরা জানি উদ্দেশ্য বুঝালে অ্যাডভার্ব হয়। তাছাড়াও ওয়েন্ট হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, ওর পরে অ্যাডভার্ব থাকে। রাইট? We stood as soon as the teacher entered. As soon as. As soon as অ্যাডভার্ব হওয়ার কথা না? Yes or no? আছে, অপশনে আছে। আছে কিনা অপশনে? না থাকলে আনসার কি হবে? রাইট, প্রিপোজিশন। সো অপশনে যদি আমাদের অ্যাডভার্ব না থাকে তাহলে আমাদের তখনই প্রিপোজিশন আনসার করতে হবে, বুঝে গেল? ওকে, বুঝতে পেরেছি যে অপশনে যদি আমাদের অ্যাডভার্ব না থাকে তাহলে দ্বিতীয় আনসারটা কারেক্ট হবে। দ্বিতীয় মানে কি? যেহেতু অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি হয় প্রিপোজিশন দিয়ে, সুতরাং অ্যাডভার্ব যদি আনসার না থাকে কোথাও, দেন আমরা প্রিপোজিশন আনসার করব। কিন্তু একটার ভেতর যদি অ্যাডভার্ব এবং প্রিপোজিশন দুটাই মেনশন থাকে তাহলে মূল আনসারটা করতে হবে। মূল আনসার কি? অ্যাডভার্ব। এটা আগেও বলেছি একদম যখন পড়িয়েছিলাম। এটা কিন্তু অনেক ইজি, দেখেন, আই নো ওয়্যার হি লিভস, এই উদাহরণ কতবার পড়িয়েছি, এই পরীক্ষায় পড়েছে। আই উইল গো ওয়্যার হি লিভস, এই দেখেন এটাও আমি পড়িয়েছি। গো আছে ইনট্রানজিটিভ ভার্ব, তার মানে ওয়্যার হি লিভস হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, রাইট? বাট
আই নো ওয়্যার লিভস, এটা কি ধরনের ক্লজ? এই তো সবাই পারে। ওকে, দ্যাটস অল ফর টুডে। এরপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, আপনারা জাস্ট দেখে নেবেন বিভিন্ন জায়গা থেকে, এবং যতগুলো কোশ্চেন আছে আপনাদের জব সলিউশনে সেটা এখানে দেওয়া আছে। সো ইউ ক্যান অলসো প্র্যাকটিস দ্যাট। আশা করি ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে আশা করি আর সামনে কোনো ধরনের প্রবলেম হবে না, বাট ইয়া, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। প্র্যাকটিসের উপরে কোনো ওষুধ নাই। অল ওকে? এক ক্লাস দুবার নিলে কেমন হয়? সবচেয়ে বোরিং বিষয়, আমার কাছে এমনই লাগতেছে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা যেতে পারি। দেখা হচ্ছে শেষ ক্লাসে। শেষ ক্লাসটি হইতে পারে কি বার? আগামী সোমবার ক্লাস। কয় তারিখ এটা? হ্যাঁ, সোমবার। তো আমার তো মঙ্গলবার মনে হয় পরীক্ষা আছে। তাহলে আমরা শেষ ক্লাস নিচ্ছি বুধবারে, নাকি শনি সোম বুধ এটা? তাহলে বুধবারে আমরা শেষ করছি আমাদের বিদায়। 21 তারিখ, 21 তারিখে তাহলে নেক্সট ক্লাস। ঠিক আছে, আমরা 21 তারিখে শেষ করছি, এবং আমার গানের মালায় আমি করব কারে দান, নাকি এই গানের পর্ব শুরু হয়ে গেল। এই গান কেউ গাইছেন জীবনে? এই গান গান নাই? আমার কাছে মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়া বেটার, ঠিক আছে, বাট ইংলিশ মিডিয়ামে পড়ার মতো টাকা থাকতে হবে, এই হচ্ছে বিষয়। বাংলা মিডিয়াম পড়ে গরিবেরা, কোনো ধনীর লোকজন আমার কাছে মনে হয় না যে ইংলিশ মিডিয়াম ছাড়া পড়ে এখন। এটাকে ক্লাস স্ট্রাগল বলে। সো পড়লে এক এক ধরনের সোশ্যাল ক্লাসের মানুষ এক যে পড়ে। আমি যদি ধনী হইতাম আমি অবশ্যই বাংলা মিডিয়ামে পড়তাম না, আর ঢাকা ইউনিভার্সিটিতেও পড়তাম না। এটা ট্রু। যে মার্সিডিজ চড়ে চড়ে ঢাকা ভার্সিটিতে পড়তে আসছে একদম দেখি নাই এখনো। ডিউ নাকি বেস্ট, হোয়াট এভার। ইয়া, আপনি আর্টিকেল এবং ডিটারমিনার শিট লাগলে আপনি হচ্ছে যে তানবীরকে নক দিলে পেয়ে যাবেন। ঢাকা ইউনিভার্সিটি বেস্ট কোন দিক দিয়ে? আমার কাছে মনে হয় নাই কোনোদিন। এক একজনের কাছে এরকম বেস্ট মনে হতে পারে, বাট আমার কাছে ঢাকা ভার্সিটিকে কোনো বেস্ট ইনস্টিটিউট মনে হয় নাই। ট্রুলি এটা কিছুই, আই হ্যাভ লার্ন জিরো ফ্রম দিস ইউনিভার্সিটি। এটা ট্রু। আই হ্যাভ লার্ন নাথিং এক্সেপ্ট কেউ বাটপারি করতে হয় এগুলো ছাড়া। হুম, ঢাকা ভার্সিটি সে। বাংলাদেশের সব ইউনিভার্সিটি একই। এই ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে প্রথম দিকের ইউনিভার্সিটি, দ্যাটস দ্য থিং। আর একটা হচ্ছে পলিটিক্যাল নেতা সব ঢাকা ভার্সিটি থেকে হয়, নেতা এবং ক্যাডার সবচেয়ে বেশি, দ্যাটস ওয়াই ইট ইজ দ্য বেস্ট। কিসের মধ্যে বেস্ট? সবচেয়ে খারাপের মধ্যে বেস্ট, এই আর কি। আচ্ছা, কমন ব্যাপার, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজগুলো কোথা থেকে তৈরি হয়েছে? বাংলাদেশের ইতিহাসে যত রকম আছে। তো এইটাকে আমরা কেউ বলি না কেন? এটা বললেই তো হিসাব বরাবর হয়ে যায়, তাই না? যত আমলা আছে, আমরা যাদের দুর্নীতি বলি, এটা খোঁজ নিয়ে দেখেন সবই ঢাকা ইউনিভার্সিটির। কারণ এইটা তো কেউ বলবে না, আমরা শুধু ক্রেডিট নেই যে আমরা এতগুলো পাইলাম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, জব ফ্যাসিলিটিস ভালো, এই কারণে বেস্ট ইউনিভার্সিটি। এটার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের সিলেবাস হচ্ছে জবকে অ্যালাইন করে, এটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন আমরা ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি টিচার পাই। সো ধর আমরা হ্যাবিচুয়েটেড থাকি এই পরিবেশের সাথে, যে আমার টিচার কোন কোশ্চেনের আনসার কিভাবে পছন্দ করে, এটা অলরেডি উই নো ইট, রাইট? এটা হয়তো কেউ বলবেন, আমার ট্রু। যে আমার আমার কাছে যারা আপনারা পড়ছেন, ধরুন আপনারা যে টিচারের কাছে প্রাইভেট পড়েন, সাপোজ ওই টিচার এখন আপনার যশোর বোর্ডের কোশ্চেন করলো, তা আপনার তো অ্যান্সার পারবেন, কাছাকাছি হলেও পারবেন, কারণ কোনো না কোনো সময় এসে এগুলো বলছে।
সো দ্যাটস ওয়াই একটা প্রিভিলেজ তো অবশ্যই আছে। আরো একটা ব্যাপার হচ্ছে লেগাসি, হিস্ট্রিক্যাল লেগাসি আছে, দ্যাটস ওয়াই আই থিঙ্ক। বাট পড়ালেখার দিক দিয়ে এভরি ইউনিভার্সিটি ইজ ইকুয়াল আই থিঙ্ক, এবং অনেক অনেক ইউনিভার্সিটির চেয়ে অনেক কলেজ আছে যারা আরো ভালো পড়ায়। ঠিক আছে, ইট ডিপেন্ডস। আমি তো ভাই ঢাকার সবচেয়ে দামি কলেজে পড়ি নাই, আহ, সবচেয়ে ভালো স্কুলেও পড়ি নাই, বাট সবার সাথে তো কম্পিটিশন দিয়েই আছি, তাই না? আমি যা পড়ছি সবই হাই স্কুল অ্যান্ড কলেজ লেভেলে। আমার কলেজের টিচার এবং হাই স্কুলের টিচার খুবই ভালো ছিল, এটা আপনারা অনেকেই জানেন হয়তো। নানা জায়গায় এটা এটা নিয়ে ডকুমেন্টারি করছে নানা লোকজন, হোয়াটএভার। সো হাই স্কুল কলেজের টিচাররা বেটার হলে আসলে সবচেয়ে বেটার লার্নিংটা হয়, কারণ আমরা যত ধরনের পরীক্ষা অ্যাটেন্ড করি সবই তো হাই স্কুল লেভেলের, নাকি? আজ পর্যন্ত ইউনিভার্সিটি থেকে কোনো কোশ্চেন আসছে বিসিএস এ? কে বলতে পারবেন যে আমার অমুক ইউনিভার্সিটির কোশ্চেন কমন পড়ছে? পড়ে না, কিছুই পড়ে না। এটা হচ্ছে একটা 10th স্ট্যান্ডার্ডের এক্সাম, পুরো বিশ্বের সেম অবশ্য। এটা দশম শ্রেণী সমমানের একটা পরীক্ষা, বাট আমরা যত বুড়া হয়ে যাই তত আমরা সব ভুলে যাই। আমরা যদি ক্লাস 10-এ বিসিএস দিতাম, এটা ট্রু যে অনেকেই পাশ করে যাইতো। হাস্যকর না? আপনারা একটু হিসেব করে দেখেন না, সিলেবাস তো সেম। আমি কি ভুল বললাম? সিলেবাস সেম কিনা? যারা বিসিএস দিচ্ছেন তারা তো জানে, একটু হয়তো ব্রড আছে, জেনারেল নলেজ ইত্যাদি ইত্যাদি বেশি আছে। বাট আমরা যদি 10 অথবা 11-এ যে বিসিএস পরীক্ষা দিতাম তাহলে তো আরো ইন্টারমিডিয়েটের অনেক। পরেও যদি সুযোগ দেওয়া হয় বিসিএস এ, এখানে অনেকেই মানে ক্যাডার হয়ে যাবে রাইট, এবং ইন্টারমিডিয়েট আরো থেকে। বেশি ক্যাডার হবে, কারণ ওই সময়টা আমরা বেশি পড়তে হ্যাবিচুয়েটেড থাকি, রাইট? মানে আমাদের প্রতিভা ধ্বংস করে তারপর পরীক্ষা নেওয়া হয় যে এবার তুমি দাও। এটা কি ধরনের কথা? পুরো ইউনিভার্সিটি লাইফটা কিন্তু টোটালি আমাদের কোনো জবে কাজে লাগে না, ট্রু। মানে জবের পরে হয়তো হইতে পারে, যাদের এডুকেশন ওরিয়েন্টেড কাজ আছে তাদের হয়তো লাগতে পারে। ঠিক আছে, কিন্তু একটু হিসেব করে দেখেন, টোটাল ডিগ্রিটা একটা ওয়েস্ট অফ মানি অ্যান্ড ওয়েস্ট অফ টাইম। ইউনিভার্সিটিতে নাকি বিস্তারিত পড়তে হয়, কই? আমি তো দেখছি সব টিচার এখন স্লাইড দিয়ে পড়ায়। স্লাইড পড়ালেই সবাই খুশি, বিস্তারিত স্লাইডে। স্লাইড গুলো তৈরি করা হয় স্টুডেন্টদের দিয়ে। এখন তো আমাদের ডিপার্টমেন্টে অনেক টিচারই মানে আমাদের দিয়ে স্লাইড তৈরি করাইছে, এবং এগুলোই হচ্ছে ওনারা আপডেট করে করে প্রতি বছর পড়ায়।